উর্দুভাষী জনগোষ্ঠী। কারণ হচ্ছে এই উর্দুভাষী জনগোষ্ঠী বাই চয়েস বাংলাদেশকে বেছে নিয়েছে তাদের মাতৃভূমি হিসেবে। তারপরেও আজকে 54 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এই অসহায় নিপীড়িত জনগোষ্ঠীর কোনো সমাধান হয়নি। আজ পর্যন্ত তাদের ওই বৈষম্যই চোখে দেখা হয়। আমি এই মেসেজটা দিতে চাই, যারা আজকে বলছেন যে দেশে আজকের কোনো বৈষম্য নয়, সব কিছু সমান, তাহলে আপনারাও যদি এই সময়ে আমাদের কোনো ভাগ্য পরিবর্তন এবং আমাদের স্থায়ী সমাধান না করে, তাহলে আমার বিশ্বাস আর কখনোই আমাদের সমাধান হবে না। এর আগে আমি ছাত্র সংগঠনে সাজিদ আলমের কণ্ঠে শুনেছি আমাদের উর্দু জনগোষ্ঠীর মানবতার জীবনযাপনের কথা। এরকম আরো অনেক বড় বড় লিডার সেলিব্রিটিরাও আমাদের কথা তুলে ধরেছেন। সবাই তুলে ধরেন, কিন্তু কাজের কাজটা কেউ আর করেন না। এই উর্দুভাষী জনগোষ্ঠী আর কতদিন বৈষম্য শিকার হবে সেই প্রশ্ন জাতির কাছে। এবং আপনারা জানেন যে এই উর্দুভাষী জনগোষ্ঠী ঢাকার 16 আসনের প্রায় 1,08,000 ভোটার রয়েছেন। সেখানকার যারা লোকাল পলিটিশিয়ান রয়েছেন, আওয়ামী লীগ অথবা বিএনপি, যখনই যে দল ক্ষমতায় আসে, এই ভোটের আকাঙ্ক্ষায় এই উর্দুভাষী জনগোষ্ঠীকে বন্দুকের নল ঠেকিয়ে তারা তাদের নিজের দলে অন্তর্ভুক্ত করতে চান এবং নিজের নির্বাচনী প্রচারণা কাজে বাধ্য করেন। প্রিয় সাথী বন্ধুগণ, আমার চোখে দেখা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে এটা বলা হয়েছে যে 5ই আগস্টের আগে যে কয়েকবার ঢাকা 16 আসন থেকে উর্দুভাষী জনগোষ্ঠীদের নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে জোরপূর্বকভাবে পিস্তলের নল ঠেকিয়ে সেভাবে করে নেওয়া হয়েছে। আমি নিজে সেখানে ছিলাম, যেখানে আজকে একজন ডিসি জেল হাজতে রয়েছেন, জসিম মোল্লা। তিনি আমাদের নেতৃত্বের প্রধান নেতা জনাব সাদাকাত খান কাকুকে তিনি পিস্তল ঠেকিয়েই বলেছেন, যদি কালকের আন্দোলনে আপনারা সহমত পোষণ না করেন এবং সেখানে গিয়ে যদি আমাদের সাথে আন্দোলন না করেন, তাহলে এই ক্যাম্প থাকবে না, আপনাদের নেতৃত্ব আর নেতৃত্ব থাকবে না, সবাইকে পঙ্গুকরণ করতে হবে। এটা আমি আপনাদের চ্যালেঞ্জ জানাচ্ছি। এই ভয়ে আমাদের নেতারা শত চেষ্টা করার পরেও, এই হুমকি নামকে অপেক্ষা করেও তারা সেখানে এসে তারা যায়নি এবং তারা গিয়েছে এই ছাত্রদের পক্ষে, বাংলাদেশের মানবতার পক্ষে, বৈষম্যের পক্ষে। প্রিয় সাথী বন্ধুগণ, যে মানুষ আজকে এখানে মানববন্ধনে সভাপতিত্ব করবে